আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের রামু এবং কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 7 জন। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। সকাল 8টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী। নিহতদের 1 জন নারী, 1 জন পুরুষ ও 1 জন শিশু। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায় ও কাভার্ড ভ্যানটি গাছের সাথে আটকে যায়। ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল 7টায় কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে আহত হন রাশেদুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের নবীগঞ্জ শেরপুর সড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাস চালককে আটক করেছে সেনাবাহিনী। অভিযুক্ত আরেক ধর্ষক বাসের হেল্পার পালিয়ে গেছে। ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রোববার সকালে হবিগঞ্জের বানিয়াচনে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে একটি বাসে ওঠে। শাস্তাগঞ্জ বাস স্টেশনে তার নামার কথা থাকলেও সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরে তাকে শেরপুর বাস স্টেশনে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে রাত 10:30টায় ওই কলেজ ছাত্রী একটি লোকাল বাসে ওঠে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, লোকাল বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বাসের ড্রাইভার সাব্বির ও হেল্পার লিটন কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয়রা সড়কের 3 তালা পুকুরপাড় এলাকায় বাসটি আটক করে চালক সাব্বিরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বাসের হেল্পার পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের নেতৃত্বে একদল সেনা সদস্য ভুক্তভোগী ও অভিযুক্ত ড্রাইভারকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ভোলার ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান ধরে রাখা গজনভি স্টেডিয়াম নতুন রূপে সেজেছে বিশাল অবকাঠামোর আধুনিকায়নে, যা এখন দ্বীপ জেলাবাসীর জন্য গর্বের। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেট ম্যাচ সহ জামাল হামজাদের ফুটবল ম্যাচ আয়োজনের প্রত্যাশা স্থানীয় ক্রীড়া সংগঠক ও ভক্তদের। এখান থেকে তামিম, সাকিব, মাশরাফির মতো খেলোয়াড় যাবে জাতীয় দলে, প্রত্যাশা ভোলাবাসীর। হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। ভোলার গজনভি স্টেডিয়াম, এটি এখন দ্বীপ জেলার ক্রীড়াপ্রেমীদের স্বপ্নের প্রতীক। 1962 সালে প্রস্তাবিত স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয় 1992-93 সালে। জেলার কৃতি ফুটবলার SM গজনভীর নামে নামকরণ করা হয় স্টেডিয়ামটির। এখন আধুনিকায়নের মাধ্যমে নতুন যুগে পা রাখার অপেক্ষায়। মাঠ হয়ে গেলে আমাদের খেলোয়াড়রা আগের মতো আবার আগের জায়গায় ফিরে আসবে। ভবিষ্যতে হয়তো বা জাতীয় টিমে সাকিব আল হাসান, মাশরাফিদের মতো অনেক বড় বড় তারকাও এখান থেকে হইতে পারে। 2006 সালে আন্তঃজেলা ভলিবল ফাইনাল এই স্টেডিয়ামের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। ভালো ক্রিকেট, ফুটবল প্লেয়ার এখান থেকে বের করতে পারবো, ভলিবল প্লেয়ার বের করতে পারবো এবং ভোলা জেলা থেকে বিভিন্ন পর্যায়ে ভালো ভালো খেলায় আমরা অংশগ্রহণ করতে পারবো। গজনভি স্টেডিয়াম 16,000 দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি আর 300 জনেরও বেশি ভিআইপি গ্যালারি নিয়ে সেজে উঠেছে। তৈরি হয়েছে নেট প্র্যাকটিস এরিয়া, বাস্কেটবল গ্রাউন্ড এবং একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। আবার এই জেলা থেকে আপনি ক্রিকেটার বলে, ফুটবলার বলে, বিভিন্ন অন্যান্য যে ইভেন্টসগুলি আছে সকল খেলোয়াড় আবার সৃষ্টি হবে। এই স্টেডিয়ামটি আধুনিকায়ন করার ফলে আমরা আবার আমাদের স্বাভাবিক ভাবে খেলাধুলায় ফিরে আসতে চাই এবং আমরা এখানে বিভিন্ন রকমের টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রস্তুত হচ্ছে স্টেডিয়ামটি, এমনটাই মনে করেন জেলার ক্রীড়াপ্রেমীরা। আল মুকসিদ, চ্যানেল আই। সিলেটের ভোলাগঞ্জে চলছে অবৈধভাবে সাদা পাথর উত্তোলনের মহোৎসব। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পরিবেশ অধিদপ্তরের সীমিত সক্ষমতার সুযোগে প্রকাশ্যেই সাদা পাথর হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র। এতে ধ্বংসের মুখে এই পর্যটন এলাকা।
হুমকিতে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যেখানে ছিল সাদা পাথরের রাজ্য, আজ সেখানে শুধুই শূন্যতা। প্রশাসনের নীরবতা আর দুর্বল ব্যবস্থাপনার সুযোগে দিনরাত চলছে পাথর লুট। পাথর খেকোদের দৌরাত্মে ধ্বংসের মুখে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার সাদা পাথর এলাকা। সবাই তো এলাকার লোক, আমরা যদি পিটাই কিছু করতে পারবো না। যদি কমতে থাকে তাহলে এখানকার যে ভিউটা তো থাকবেই না। সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা এই সাদা পাথরকে সংরক্ষণ করুন, দেশের সৌন্দর্যকে হারিয়ে যেতে দিবেন না। অবৈধ পাথর উত্তোলন শুধু পর্যটন শিল্পই নয়, ধ্বংস করছে পরিবেশের ভারসাম্য। এগুলো প্রতি রাতে দিনে এগুলো লুট হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। যে নিজস্ব স্বার্থ না থাকলে এই দুর্বৃত্তরা এত সাহস পায় না। সমন্বয়হীনতার কারণে পরিবেশ বিরোধী এই কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না বলছে পরিবেশ অধিদপ্তর। আমরা নিয়মিত মনিটরিং এর একটা ব্যবস্থা করতে পারতাম, সেটা আরো কার্যকর হতো। তবে এটা নিয়মিত আমরা অভিযান করে আসছি এবং এটা যদি আমরা বাড়াইতে পারি সেক্ষেত্রে আমরা এই অপরাধগুলো আরো কমাতে পারব। আর ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটি রক্ষায় করণীয় নিয়ে কথা বলতেও নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো আপনাকে বলতেছি, বাট আমি ক্যামেরায় বলবো না। আমার প্রবলেমটা হচ্ছে আমি অন ক্যামেরা বলবো না, বাট আপনি আমার কাছ থেকে যে তথ্যগুলো চান ওটা আপনারা আমাদের তো সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সাদা পাথর এলাকার প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জড়িত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। বরিশালে ডেঙ্গু নিধন, করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি ও নগর পরিচ্ছন্নতা ক্যাম্পেইন করেছে জাতীয় নাগরিক পার্টি। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। পটুয়াখালীতে বিপিপি এর কার্যাবলী এবং ইজিপি বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা হয়েছে। সভাপতিত্ব করেন জেলার প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক জুয়েল রানা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী এবং ঠিকাদাররা। চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গাইবান্ধায় জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় 12 জন ডাক্তারকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমেদ সুবহানি। মেহেরপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, এছাড়াও সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ ও কমিটির সদস্যরা। নোয়াখালীর হাতিয়ায় কাজীরবাড়ির মাছঘাটের নিরাপত্তার দাবিতে ও চাঁদা না দিয়ে জেলেদের মাছ বেচাকেনা ও ঘাট বন্ধ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলে ও ব্যবসায়ীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।